আচ্ছা, যাই হোক, আমাদের তার পরের চ্যাপ্টার শুরু হবে তার সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াস। তো আমাদের এর আগে পরমাণু পড়া হয়েছে। পরমাণুর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমরা একটুখানি দেখেছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। সেখানে দেখেছিলাম যে পরমাণুর ভেতরে বেশিরভাগ স্থান ফাঁকা, এবং ওই আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা থেকে দেখেছিলাম যে পজিটিভ যে আধানটা সেটা মোটামুটি মাঝখানে রয়েছে, আর ইলেকট্রনগুলো চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এবং সেই অনুযায়ী আবার বোর তার মডেলটা দিয়েছিলেন যে ইলেকট্রনগুলো র্যান্ডামলি ঘুরছে না, ইলেকট্রনগুলো ঘুরছে নির্দিষ্ট শক্তি স্তরে, নির্দিষ্ট একটা এনার্জি স্টেট রয়েছে, এবং সেই এনার্জি স্টেটে ওরা কোয়ান্টাইজ শক্তি স্তরে ঘুরছে। এটা মোটামুটি মডেলটা আমরা জানতে পেরেছিলাম। এবার এই যে পরমাণু তার ভেতরে অভ্যন্তরীণ গঠন সম্পর্কে দেখো, আর আগের চ্যাপ্টারটা খুব একটা কিছু বলেনি। যেটা বলেছিল সেটা হচ্ছে যে ইলেকট্রন গুলো কিরকম কক্ষপথে ঘুরছে এবং তাদের এনার্জি ডিস্ট্রিবিউশন কিরকম, তার উপরে বামার শ্রেণী, প্যাসেন্ট শ্রেণী, লাইম্যান শ্রেণী, এগুলোর কিভাবে পরিবর্তন হবে সেগুলো। তো এখানে যেহেতু ইলেকট্রন ঘোরা আর ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে বলেছিল গোটাটাই আগের চ্যাপ্টারটা, সেই কারণে এবার আমাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে নিউক্লিয়াসটা কেমন। পরমাণুর ভেতরে মধ্যস্থানে মাঝখানে রয়েছে সমস্ত পজিটিভ আধান বা সমস্ত ভর মোটামুটি কেন্দ্রীভূত রয়েছে। তো এই যে নিউক্লিয়াস তার গঠন সম্পর্কে বলা হয়নি। তাহলে এর সঙ্গে রিলেটেড আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে, এর আগেও আমি বলেছিলাম তোমাদেরকে একবার যে এই যে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের এমন ভাবেই চুজ করা হয়েছে যাতে সেগুলোর একটার সঙ্গে একটা রিলেটেড হয়, মানে যেটা রিডিউসড সিলেবাস অনুযায়ী। আর সেই কারণে আগের চ্যাপ্টারটা জাস্ট পরমাণু পড়েছি, সেখানে শুধুমাত্র ইলেকট্রনের কক্ষপথগুলো পড়েছি। এই চ্যাপ্টারে যেটা পড়বো সেটা হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে পড়বো। তো পরমাণুর নিউক্লিয়াস দেখো, জাস্ট তার পরের চ্যাপ্টার। নিশ্চয়ই প্রত্যেকে বই নিয়ে বসেছো, বই খাতা বই নিয়ে বসেছো না? কারোর বই নেই এরকম আছে? হ্যাঁ ম্যাম, বই নিয়ে বসেছি। হ্যাঁ, তাহলে বইয়ে দেখো অধ্যায় 2 পারমাণবিক নিউক্লিয়াস, এই 773 পাতা সম্ভবত। পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টারে চলে যাও, কারণ আমাদের পরমাণু পড়া হয়ে গেছে। পারমাণবিক নিউক্লিয়াস থেকে আজকে শুরু হবে। তো প্রথমেই পারমাণবিক নিউক্লিয়াস বলতে কেন্দ্রকের মধ্যে যেটা রয়েছে একসঙ্গে প্রোটন এবং নিউট্রন নিয়ে যে জায়গাটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এটা তোমরা অনেক আগে থেকেই পড়ে আসছো। তো এবার প্রেজেন্টেশনটা যদি আমি শেয়ার করি, তো প্রোটন, নিউট্রন এরা রয়েছে পরমাণুর মাঝখানে, আর ইলেকট্রন গুলো বাইরে কক্ষপথে ঘুরছে। সেই কক্ষপথগুলো যে এক একটা কোয়ান্টাইজ স্টেট, সেটা এর আগের চ্যাপ্টারে তার সম্পর্কে ধারণা পেয়ে গেছো। এরপরে নিউক্লিয়াস কিভাবে তৈরি হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে কি কি রয়েছে তার ডিটেলে যাচ্ছে এই চ্যাপ্টারে। তাহলে গোটা পরমাণু সম্পর্কে ধারণাটা একদম কমপ্লিট হবে। তো প্রথমে বিজ্ঞানী রাদারফোর্ডই প্রথম বুঝতে পেরেছিলেন যে এই যে ধনাত্মক আধান মাঝখানে পরমাণুর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত রয়েছে। তো পরমাণুর ধনাত্মক আধান এবং প্রায় সমগ্র ভর, কারণ নিউট্রন হচ্ছে পরমাণুর মধ্যে যতগুলো কণা থাকে তার মধ্যে সব থেকে ভারী। তাহলে পরমাণুর সমস্ত ভর, কারণ ইলেকট্রনের ভর প্রায় নগণ্য, আর প্রোটনের ভর রয়েছে সামান্য, আর নিউট্রনের ভর হচ্ছে সব থেকে বেশি তিনটে কণার মধ্যে। কেন্দ্রকের মধ্যে রয়েছে প্রায় সমস্ত ভর এবং ধনাত্মক আধান কেন্দ্রীভূত। এটাকেই বলা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক। আচ্ছা, বইটা একটু ফলো করবে, বইটা ফলো করলে এই জায়গাটা দেখতে তোমাদের সুবিধা হবে। এবার এই কেন্দ্রকের মধ্যে এর এর আয়তন কিরকম না, সমগ্র পরমাণুটার খুব ক্ষুদ্র অংশ জুড়ে রয়েছে এটা। তার একটা ধারণা দেওয়ার জন্য উনি বললেন যে পরমাণুর ব্যাস যদি প্রায় 10⁻⁸ সেন্টিমিটার, 10⁻⁸ মানে বুঝতে পারছো কতটা ছোট। মানে একের পিঠে 8টা শূন্য দিয়ে ভাগ কর, 0.0000 করে 7টা শূন্য দিয়ে 1, তত সেন্টিমিটার, মানে খুবই ছোট, মাইক্রোস্কোপিক। এবার
তার ভেতরে নিউক্লিয়াস যদি থাকে তার ব্যাস হচ্ছে আবার 10⁻⁻12 সেন্টিমিটার, মানে তার একটা ক্ষুদ্র অংশতে সেটা রয়েছে। আর ঋণাত্মক আধান যেগুলো, যাদের ভর প্রায় নগণ্য, সেটা হচ্ছে বাইরের কক্ষপথগুলো ঘুরছে। যে কক্ষপথগুলো নির্দিষ্ট এনার্জি স্টেট বা নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরছে, আগের চ্যাপ্টারে অলরেডি পড়ে এসছো। এছাড়া পরমাণুর বাকি অংশটা সম্পূর্ণ ফাঁকা। এরপরে যে খুব গুরুত্বপূর্ণ একটা তত্ত্বতে আসা গেল, সেটা হচ্ছে আইনস্টাইন যেটা বললেন যে ভর ও শক্তির তুল্যতা। তো যেহেতু পারমাণবিক যে স্তর সেটা খুবই একদম ক্ষুদ্র অংশ, এটা খুব কম অংশ দখল করে আছে, 10⁻12 সেন্টিমিটার, এবং তার ভরও খুবই নগণ্য, সেই কারণে দেখা গেল যে এই রকম ভরকে যদি আমরা শক্তি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে একটু রিপ্রেজেন্টেশনটা ভালো হয়। এবং আইনস্টাইন কি বললেন, তার আপেক্ষিকতাবাদ বা থিওরি অফ রিলেটিভিটি থেকে ভর শক্তির তুল্যতা নীতিটি দিলেন, যেটি খুব বিখ্যাত। সেটা হচ্ছে E = mc²। তার মানে ভরকে শক্তিতে রূপান্তর করতে পারবো, শক্তিকে আবার ভরে রূপান্তর করতে পারবো। তাহলে শক্তির অপর একটা রূপ হচ্ছে ভর। পদার্থকে শক্তিতে বা শক্তিকে পদার্থতে রূপান্তরিত করা যায়। যদি কোনো পদার্থ m পরিমাণ ভর যদি সম্পূর্ণ পরিমাণে শক্তিতে ক্যাপিটাল ই শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে সেই শক্তির পরিমাণ আমরা বার করব E = mc², যেখানে সি হচ্ছে শূন্য স্থানে আলোর গতিবেগ। ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর E = mc², মানে কত পরিমাণ ভরকে তুমি চেঞ্জ করতে পারো, তুমি কি পরিমাণ এনার্জি তুমি পাবে, এই রিলেশন দিয়ে তোমার খুব সহজে বেরিয়ে যাবে। এবং যে কোনো ঘটনাই পারমাণবিক স্তরে যেহেতু হয়, আমরা পরে আসবো আস্তে আস্তে চ্যাপ্টারটাতে এগোবো যখন, তখন দেখবো সমস্ত ভরকেই আমরা শক্তি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যারই ভর আছে তাকেই আমরা শক্তি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এবার কি দেখা গেল, যে এই সমীকরণ থেকে আমরা কিন্তু একটা মোটামুটি যে স্ট্যান্ডার্ড যে ভরগুলো আমরা প্রকাশ করি, যেমন 1 গ্রাম ভরের যদি শক্তিতে প্রকাশ করতে চাই সেটাকে, তাহলে সেটার রিপ্রেজেন্টেশন হবে এরকম, যে 1 × 3 × 10⁻⁻10, যেটা হচ্ছে লাইটের ভেলোসিটি সিজিএস পদ্ধতিতে, সেন্টিমিটার পার সেকেন্ড, তার স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে আমরা আর গেজ শক্তিটা পাবো। মানে 1 গ্রাম মানে সিজিএস পদ্ধতিতে ভরের একক, এটা তোমরা জানো। তাহলে সিজিএস পদ্ধতিতে সেই সমপরিমাণ শক্তির মান হবে 9 × 10⁻20 আর্ক, বা এটাকে আমরা আর্কটাকে আবার 10⁻7 জুলে যদি কনভার্ট করে দিই, তাহলে হচ্ছে 9 × 10⁻13 জুল। তার মানে 1 গ্রাম ভর থেকে আমরা যে পরিমাণ শক্তি পাবো তার মান হচ্ছে 9 × 10⁻20 আর্ক। একই রকম ভাবে 1 কেজি ভরকে যদি আমরা চেঞ্জ করতে চাই শক্তিতে, তাহলে যথারীতি আমরা ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম বসাবো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে 3 × 10⁸ বসানোর পরে আমরা পাচ্ছি 9 × 10⁻16 জুল। তাহলে এইভাবে আমরা খুব সহজে ভরকে শক্তি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো যদি এটা পারি, তাহলে ইলেকট্রনের যে ভর রয়েছে সেটাকেও আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। ইলেকট্রনের ভর যদি 9.1 × 10⁻28 গ্রাম হয়, অর্থাৎ সিজিএস ইউনিট, -31 কেজিও নিতে পারো তোমার ইচ্ছে। তো সেটা যদি করা হয় তাহলে আমরা আর্গে এই এককটাকে প্রকাশ করতে পারি। এবং আর্গকে যদি আমরা ইভি করতে চাই, তাহলে 1.6 × 10⁻12 দিয়ে ভাগ করলে আমরা ইভি ইউনিটে পেয়ে যাব। এবং সেটাকে আমরা মেগা ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ সেই এমইভিতে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে আলটিমেটলি একটা ইলেকট্রনের ভরের তুল্য পরিমাণ শক্তির মান হবে 0.511 এমইভি। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ভরকে আমরা খুব সহজে কোনো শক্তির টার্মসে রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে এইবার আস্তে আস্তে আমরা ভর এবং ভরকে শক্তি দিয়ে রিপ্রেজেন্টেশনে গেলাম। কেন যাচ্ছি সেটা আমরা পরেই এর ব্যাখ্যাটা পাবো। যে কোনো জিনিসকে, যেহেতু এগুলো খুব ক্ষুদ্র, আগেই বলছি যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, এদের যেহেতু মাস খুব কম, এদেরকে শক্তি দিয়ে প্রকাশ করলে তবু আমরা একটু এমইভি স্তরে শক্তিটা পাই। সেই কারণে এই শক্তিগুলো রিপ্রেজেন্ট করলে কি হয়, আমাদের ক্যালকুলেশনে অনেক সুবিধা হয়। তা আইনস্টাইন যেহেতু বলেই দিয়েছেন যে থিওরি অফ রিলেটিভিটি থেকে, সেই কারণে আমরা ভরকে শক্তিতে চট করে চেঞ্জ করতে পারি। এরপরে হচ্ছে যে কোনো বস্তুর যদি ভর বলতে হয়, এতদিন আমরা জাস্ট ভর বলে এসেছি, কিন্তু সেটাকে কিন্তু বলতে হবে যে স্থির ভর বলা উচিত। কারণ
আইনস্টাইন প্রথম যখন বললেন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তখন বললেন যে ভরও কিন্তু ধ্রুবক রাশি নয়। মানে আমরা যেটা জানতাম যে ভর যেখানেই থাকুক কোনো পরিবর্তন হবে না, ভর একই থাকবে, ভর বস্তুর মৌলিক ধর্ম, বরঞ্চ ওজন পরিবর্তন হবে এদিক ওদিক নিয়ে গেলে, ওজন জি এর উপর ডিপেন্ডেন্ট, নিশ্চয়ই জানো, অভিকর্ষজ ত্বরণের উপর ডিপেন্ডেন্ট। তো কিন্তু আইনস্টাইন প্রথম যখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে এলেন, উনি বললেন যে না, মাস বা ভরও কিন্তু একটা মৌলিক রাশি বা একটা ধ্রুবক রাশি নয়, সেটা কিন্তু বস্তুর ভেলোসিটির উপর ডিপেন্ড করবে। কারণ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি মানে হচ্ছে যার মোশন আছে, আপেক্ষিকতাবাদ মানে যার স্থির বস্তুর সাপেক্ষে যার একটা মোশন আছে, যার একটা ভেলোসিটি আছে, সেটাই হচ্ছে তার একটা রিলেটিভ মোশন রয়েছে, তার মানে কিন্তু তার ভর পরিবর্তন হবে। এবং ভর পরিবর্তন হবে কিরকম ভাবে, যদি আবার সেই বস্তুটার আলোর গতিবেগের কাছাকাছি বেগ হয়ে যায়, তাহলে কিন্তু তার ভর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কারণ এটা আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যে রিলেশন সেখান থেকে আমরা দেখতে পাই। সেই কারণে আমাদেরকে কিন্তু এরপর থেকে ভরের কথা বলতে গেলে বলতে হবে যে স্থির ভর বা স্থির অবস্থায় ভর, যেটাকে আমরা রেস্ট মাস বলি। তার মানে মাস, আগে এতদিন তোমরা ক্লাস 10 পর্যন্ত মাস কথাটা ব্যবহার করে এসছো, এরপরে কিন্তু বলতে হবে যে রেস্ট মাসের কথা বলছো না রিলেটিভিস্টিক মাসের কথা বলছো। এই সব সময় আমরা এর পরে যখন উল্লেখ করব, অলওয়েজ আমরা মোটামুটি রেস্ট মাসের কথা উল্লেখ করছি। কারণ পরমাণু মুভেবল এই কথা আমরা ধরছি না, আমরা ধরছি পরমাণু স্থির আছে। তাহলে পরমাণু যদি স্থির থাকে তাহলে তার ক্ষেত্রে সবসময় আমরা ইলেকট্রনের রেস্ট মাসই কনসিডার করবো। ইভেন যখন প্রোটন বার করবো, নিউট্রন বার করবো, তাদের রেস্ট মাস কনসিডার করেই আমরা সব করবো ক্যালকুলেশন। আচ্ছা, এরপরে হচ্ছে যে শক্তির একক তো আমরা জানি যে শক্তিকে আমরা মোটামুটি ভাবে আর সিজিএস ইউনিট, এবং যখন এসআই তে প্রকাশ করব তখন জুলে প্রকাশ করি। তাহলে আবার কখনো কখনো আমরা কি করি যে এমইভি যেহেতু একটা খুব বড় একক, সেই জন্য এমইভি তে প্রকাশ করলে আর একটু সুবিধা হয়। আর হচ্ছে এবার দেখা গেল যখন যে ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে, শক্তি ভরে রূপান্তরিত হতে পারে, সুতরাং আমরা একটা জেনারেল একটা ফর্মুলা পেতে পারি বা একটা ল পেতে পারি। সেই লটা হচ্ছে যে ভর শক্তির সংরক্ষণ সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস এন্ড এনার্জি। তাহলে মাস এনার্জি কনজারভেশনটা কি? প্রকৃতিতে ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক। কারণ অলরেডি দেখে নিয়েছি যে শক্তির ভর হচ্ছে শক্তির একটা রূপ, শক্তি হচ্ছে ভরের একটা রূপ। তাহলে প্রকৃতিতে ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক, এদের মধ্যে বিভিন্ন ধরনের রূপান্তর সম্ভব, কিন্তু কখনোই ভর শক্তির সৃষ্টি বা বিনাশ সম্ভব নয়। দেখো এতদিন তোমরা 10 পর্যন্ত পড়ে এসছো ভরের নিত্যতা, শক্তির নিত্যতা। এবার আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ভর শক্তির নিত্যতা, যে টোটাল মাস এনার্জি একসাথে, টোটাল এর পরিমাণটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং এর মধ্যে বিভিন্ন রূপান্তর সম্ভব, এক শক্তি আর এক শক্তিতে, বা এক ভর শক্তি আর এক ভর শক্তিতে, এক ভর অন্য ভরে চেঞ্জ হতে পারে, কিন্তু এদের কোনো সৃষ্টি বা ধ্বংস হবে না। এরপরে যেটাতে আমরা আসছি সেটা হচ্ছে অ্যাটমিক এনার্জি বা পারমাণবিক শক্তি। কারণ আমরা দেখে নিয়েছি যে কোনো ভরকে শক্তিতে রূপান্তর করতে পারি, এবং এই রূপান্তর একমাত্র পারমাণবিক স্তরেই হয়। যে কোনো একটা বস্তুকে যদি এনার্জিতে কনভার্ট করতে চাও, তাহলে তার যে শক্তিটা পাবো সেটা চেঞ্জটা হবে তার পারমাণবিক ভরের, মানে পরমাণুর ভরটা পরিবর্তন হয়ে শক্তিতে পরিবর্তিত হবে। তার অনেক আমাদের বাস্তবিক কতগুলো ব্যবহার আছে, যেমন পারমাণবিক কেন্দ্রে, পরমাণু কেন্দ্রে বিদ্যুৎ শক্তি তৈরি করার জন্য। তারপরে হচ্ছে যেমন ধরো তাপ বিদ্যুৎ কেন্দ্র, সেরকম পারমাণবিক কেন্দ্র, নিশ্চয়ই জানো পারমাণবিক কেন্দ্রে পরমাণু থেকে এনার্জি তৈরি করা যায়। আবার পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু এই পরমাণু বা পারমাণবিক ভরকে শক্তিতে রূপান্তরের কনসেপ্টটাই কাজে লাগানো হয়। এবার তার মানে এটার কতগুলো ব্যবহার হলো। এরপরে যে নিউক্লিয়াসের বা কেন্দ্রকের মধ্যে কি কি রয়েছে, অলরেডি আমরা জানি যে প্রোটন রয়েছে, নিউট্রন রয়েছে। তাহলে প্রোটনের কিরকম নেচার না, প্রোটন হচ্ছে একটা মৌলিক কণা, নিউট্রনও একটা মৌলিক কণা। প্রোটনের আধান হচ্ছে পজিটিভ, ধনাত্মক, আর নিউট্রনের আধান হচ্ছে নিঃস্তরিত। প্রোটনের যে পরিমাণ আধানের পরিমাণ সেটা হচ্ছে আমরা যদি ইলেকট্রনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে ইলেকট্রনের যদি আমরা বলি যে -1.6 × 10⁻⁹ কুলম, তাহলে প্রোটনের হচ্ছে +1.6 × 10⁻⁹ কুলম। আমার মনে হচ্ছে এর উপরে অনেক অঙ্ক তোমরা অলরেডি এর আগের চ্যাপ্টারে এবং তার আগের চ্যাপ্টারেও করেছো। অলরেডি আমরা বহুবার ইলেকট্রনের আধান -1.6 × 10⁻⁹ কুলম এটা ব্যবহার করেছি।
এবার এর ভরের মান কিরকম? এর ভরের মান হচ্ছে 1836 গুণ ইলেকট্রনের ভরের তুলনায়। তাহলে ইলেকট্রনের ভর অলরেডি আমরা জানি 9.1 × 10⁻31 কেজি। তাহলে 1836 দিয়ে সেটাকে যদি গুণ করি তাহলে এর মান হচ্ছে 1.6 × 673 × 10⁻27 কেজি। তাহলে লক্ষ্য করো, নিউট্রন প্রোটন হচ্ছে এই ইলেকট্রনের থেকে একটু ভারী কণা, এবং একে যদি আমরা শক্তিতে রূপান্তরিত করি তাহলে c² দিয়ে মাল্টিপ্লাই করব। c² মানে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম। যদি মাল্টিপ্লাই করি তাহলে এর শক্তির পরিমাণ পাওয়া যাচ্ছে 938.8 MeV। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে MCQ কোয়েশ্চেনের জন্য। এর মানটা কত? নিউট্রনের তো অলরেডি বলে দিয়েছি, নিস্তড়িত মানে জিরো, আধান হচ্ছে জিরো, কিন্তু মাস হচ্ছে সব থেকে বেশি। এর ভর আবার ইলেকট্রনের ভরের 1839 গুণ। তাহলে 1839 দিয়ে গুণ করবো 9.11 × 10⁻31 কে 1839 দিয়ে গুণ করলে পাওয়া যাচ্ছে 939.6 MeV। এটা হচ্ছে এর তুল্য শক্তির মান। এবার আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট সারণী রয়েছে আমাদের, যেগুলো খুব পরিচিত মৌল বা পর্যায় সারণীতে যেগুলো মোটামুটি পরপর রয়েছে বা যেগুলো ইম্পর্টেন্ট পরপর সবগুলো নেই। তো সেইগুলোর প্রোটন এবং নিউট্রন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সম্পর্কে একটা চার্ট এখানে দেওয়া রয়েছে। তো যেটা আমরা কমন ফ্যাক্টর জানি যে পরমাণু বাস্তবিক যেটা আমাদের চারপাশে রয়েছে যেসব পরমাণু সেগুলো নিস্তড়িত, এবং সেই সব নিস্তড়িত হওয়ার জন্য তাদের যতগুলো প্রোটন আছে ততগুলোই ইলেকট্রন থাকতে হবে। তাহলে প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার হচ্ছে সমান সব পরমাণুর ক্ষেত্রে যখন পরমাণু নিস্তড়িত অবস্থায় রয়েছে। আর নিউট্রন সংখ্যাটা কি? নিউট্রন সংখ্যাটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন মিলিয়ে পাওয়া যায় ভর সংখ্যা, অর্থাৎ এটা রয়েছে নিউক্লিয়াসের ভেতরে, প্রোটন এবং নিউট্রন মিলিয়ে যে নাম্বারটা সেটা হচ্ছে ভর সংখ্যা। এটা সম্পর্কে আবার এর পরে ডিটেলসে আমরা পড়ব। তাহলে পরমাণুর মোটামুটি দুটো খুব পরিষ্কার দুটো ডিস্টিংক্ট অংশ পেয়ে গেলাম আমরা, দুটো নির্দিষ্ট দুটো ক্ষেত্র পেয়ে গেলাম। একটা হচ্ছে কেন্দ্রক বা নিউক্লিয়াস, আর একটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে আবর্তনরত ইলেকট্রন সমূহ। নিউক্লিয়াস শুধুমাত্র প্রোটন নিউট্রন দ্বারা গঠিত। প্রোটন নিউট্রন যেহেতু পরমাণুর নিউক্লিয়াসে থাকে, এর একটা আলাদা নামও দেওয়া হয়েছে, এদের একসঙ্গে বলে নিউক্লিয়ন, মানে প্রোটন নিউট্রনকে একসঙ্গে নিউক্লিয়ন বলে। আবার সাধারণ একটা নাম, মানে প্রোটন এবং নিউট্রন দুটোকে নিউক্লিয়ন বলে আমরা পরিচয় দিতে পারি যেহেতু এটা নিউক্লিয়াসে অবস্থিত। আর হচ্ছে 3 ধরনের মৌলিক কণা রয়েছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। প্রত্যেকটা মৌলের মধ্যেই এগুলো থাকবে, শুধুমাত্র সাধারণ হাইড্রোজেনে নিউট্রনটি নেই, একটা প্রোটন আর একটা ইলেকট্রন দিয়ে তৈরি। তার মানে সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে একটি মাত্র প্রোটন যেহেতু নিউক্লিয়াসে রয়েছে, তাহলে প্রোটনটাই হচ্ছে নিউক্লিয়াস। আবার ইলেকট্রন এবং প্রোটনের তড়িতাধান পরস্পরের সমান এবং বিপরীত, তাই জন্য নিস্তড়িত হওয়ার জন্য যেটা আমি বললাম, যতগুলো প্রোটন থাকবে ততগুলোই ইলেকট্রন থাকবে। প্রোটন থাকবে নিউক্লিয়াসে, ইলেকট্রন থাকবে বাইরের কক্ষপথে। আরেকটা হচ্ছে যে শুধুমাত্র নিউট্রন দিয়ে কিন্তু কোনো নিউক্লিয়াস গঠিত হয় না, শুধুমাত্র প্রোটন দিয়ে নিউক্লিয়াস গঠিত হয়েছে হাইড্রোজেনের ক্ষেত্রে, শুধুমাত্র নিউট্রন দিয়ে কোনো নিউক্লিয়াস গঠিত হতে পারে না। কারণ এটা নিশ্চয়ই বুঝতে পারছো, নিস্তড়িত তাহলে হবে না। পরমাণু নিস্তড়িত হতে গেলে যতগুলো ইলেকট্রন তো থাকবেই অবশ্যই, ইলেকট্রন না থাকলে পরমাণুর কোনো অস্তিত্বই নেই। আর ইলেকট্রনিক এক্সচেঞ্জ হলে, ইলেকট্রনের আদান প্রদান হলে তবে রাসায়নিক বিক্রিয়া হবে। তাহলে রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী যদি ইলেকট্রন হয়, তাহলে ইলেকট্রন থাকলে প্রোটন থাকতেই হবে। তাহলে ইলেকট্রন যতগুলো ততগুলো প্রোটন থাকে, কিন্তু শুধুমাত্র নিউট্রন দিয়ে তার মানে কোনো নিউক্লিয়াস তৈরি হতে পারে না। এরপর হচ্ছে যে নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স কাকে বলে। তাহলে এই যে প্রোটন নিউট্রন এরা যে রয়েছে নিউক্লিয়াসের ভেতরে, এদের মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করছে, সেই জন্য এরা খুব ক্লোজলি প্যাকড রয়েছে, একজন অন্যজনের সঙ্গে খুব ভালোভাবে তীব্র আকর্ষণ, তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত রয়েছে। এই তীব্র যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে কিন্তু কুলম্ব ফোর্স দিয়ে ব্যাখ্যা করা যায় না, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা বল,
এই প্রোটন নিউট্রনের মধ্যে যে তীব্র আকর্ষণ বল কাজ করছে এর নাম হচ্ছে নিউক্লিয় বল। এটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রনের মধ্যে যে আন্তঃক্রিয়া তার জন্য তৈরি হয়। আন্তঃক্রিয়া মানে সবসময়তে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়। আমি দেখবে আগের চ্যাপ্টার যখন চলছিল তখন একটা কথা বলেছিলাম যে পরবর্তী সময় দেখা গেছিল যে ইলেকট্রন প্রোটন নিউট্রনকেও আরো ভাঙা যায়, সেগুলোকে কোয়ার্ক বলে। তো এই সব ডিটেলস আর নেই তোমাদের। তো এই ইলেকট্রন প্রোটন নিউট্রনকে আরো ভাঙা যায়। তো দেখা যাচ্ছে যে এই নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন এবং নিউট্রন রয়েছে সেইগুলোকে যখন ভাঙা যাচ্ছে তারা প্রত্যেকেই নিউট্রন প্রোটনে আর প্রোটন নিউট্রনে অনবরত রূপান্তরিত হচ্ছে। এবং এই রূপান্তরের জন্য দায়ী হচ্ছে পাই মেসন বলে একটি কণা। পাই মেসন এক্সচেঞ্জ হচ্ছে সবসময়, পাই মেসনের এক্সচেঞ্জ হচ্ছে। এই কারণেই এদের মধ্যে একটা তীব্র আকর্ষণ বল রয়েছে। এই বলটা কিন্তু কোনোভাবেই কোনো মহাকর্ষ বলও নয়, কুলম্ব ফোর্সও নয়। কারণ আমি দেখো এর আগে বলেছিলাম যে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা কিন্তু কুলম্ব ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটা কিন্তু স্থির তড়িৎ বল। কিন্তু নিউক্লিয়াসের ভেতরে যে বলটা তার নাম কিন্তু নিউক্লিয় বল। এটা একটা স্ট্রং ইন্টারাকশন, প্রবল অন্তঃক্রিয়া, মানে নিউট্রন সবসময় প্রোটনে, প্রোটন সবসময় নিউট্রনে রূপান্তরিত হচ্ছে, পাই মেসন এক্সচেঞ্জ হচ্ছে, সেই কারণে এই বলটা তৈরি হচ্ছে। এই ডিটেলসটার দরকার নেই, কিন্তু এই বলটার একটা আলাদা নাম দেওয়া হয়েছে, এর নাম হচ্ছে নিউক্লিয় বল। এটা কিন্তু কোনো রকম ভাবে কোনো স্থির তড়িৎ বল নয় এবং স্থির তড়িৎ আকর্ষণ বিকর্ষণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কুলাম্ব ফোর্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা একটা স্ট্রং ফোর্স এবং এর নাম হচ্ছে নিউক্লিয় বল। নিউক্লিয় বলের কি বৈশিষ্ট্য? নিউক্লিয় বলের বৈশিষ্ট্য হচ্ছে এই বলটা মহাকর্ষীয় আকর্ষণ বল বা স্থির তড়িৎ আকর্ষণ বিকর্ষণ বলের চেয়ে অনেক বেশি, মানে অত্যন্ত স্ট্রং ফোর্স, তীব্র বল। এই বলটা শুধুমাত্র আকর্ষণ বল, কোনো বিকর্ষণ বল নেই এখানে। মানে নিউক্লিয়াস যখন ফরমেশন হয়ে গেল, খুব ভালো করে একটা জিনিস জেনে রাখো যে নিউক্লিয়াসের ভেতরে রয়েছে প্রোটন, প্রোটন হয়েছে প্লাস প্লাস, তার মানে এদের বিকর্ষণ করা উচিত, তাই তো? কুলম্বের সূত্র অনুযায়ী দুটো পজিটিভ আধান যদি থাকে তারা কি করবে? পরস্পরকে বিকর্ষণ হ্যাঁ করবে। ম্যাম। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে প্রোটন প্রোটন বিকর্ষণ হওয়ার কথা, কিন্তু সেই বিকর্ষণকে কাটিয়েও এই বলটা এতটাই শক্তিশালী একটা বল যে এদেরকে ক্লোজলি প্যাকড করে রেখেছে। তারপরে নিউক্লিয়াস যখন স্টেবল নিউক্লিয়াস যখন ফরমেশন হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, তখন এদের মধ্যে তীব্র নিউক্লিয় বল কাজ করছে। এই তীব্র নিউক্লিয় বল কুলম্ব ফোর্স অফ রিপালশন, যেটা অর্থাৎ প্রোটন প্রোটনের মধ্যে বিকর্ষণও কিন্তু এখানে আর কোনো কাজ করবে না, শুধুমাত্র এটা আকর্ষণ বল এতটাই স্ট্রং যে পজিটিভ চার্জ গুলোকেও সব একসাথে করে রেখে দিয়েছে। এই বল আধান নিরপেক্ষ। তাহলে ধনাত্মক প্রোটনের জন্য যেরকম হবে, নিস্তড়িত নিউট্রনের জন্য একই রকম। কারণ আমি বলছি যে প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে সবসময় এক্সচেঞ্জ হচ্ছে এবং তার জন্য পাই মেসন কণা আদান প্রদান হচ্ছে। সেই কারণে সব দুজনকার জন্যই এটা একই। প্রোটন প্রোটনের জন্য যা হবে প্রোটন নিউট্রনের জন্য তাই হবে, নিউট্রন নিউট্রনের জন্য তাই হবে, নিউট্রন প্রোটনের জন্য তাই হবে, সেম, এই বলের মান সমান। এটা কিন্তু একটা স্বল্প পাল্লার, মানে স্ট্রং কিন্তু শর্ট রেঞ্জ, মানে খুব কম ক্ষেত্রতে কাজ করে, শুধুমাত্র 10⁻⁻12 সেন্টিমিটার, যেটা নিউক্লিয়াসের ব্যাস। তার বাইরে কিন্তু এটা নেই অস্তিত্ব। তার বাইরে কিন্তু আবার রয়েছে সেই কুলম্ব ফোর্স অফ অ্যাট্রাকশন। নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে কুলম্ব ফোর্স অফ অ্যাট্রাকশন, কিন্তু নিউক্লিয়াসের ভেতরে হচ্ছে স্ট্রং ফোর্স, যেটার নাম হচ্ছে নিউক্লিয় বল। এটা শুধুমাত্র নিউক্লিয়াসের ভেতরে। তাহলে এটা বেশি দূরত্বের নয়, বেশি দূরত্বে এই বলের মান 0 হয়। আর এই বলটা শুধুমাত্র কি বলছে, নিউক্লিয়ন গুলোর কেবলমাত্র নিকটবর্তী নিউক্লিয়ন গুলোর সঙ্গেই আবদ্ধ থাকে, দূরবর্তী গুলোর সঙ্গে নয়। মানে এর পাল্লাটা হচ্ছে খুব ছোট, ওইটুকু নিউক্লিয়াসের ভেতরেই এটা কাজ করবে এবং কাছাকাছি যে নিউক্লিয়ন গুলো তার সেগুলোই আবদ্ধ থাকবে, দূরের গুলোর সঙ্গে কিন্তু কোনো রিলেশন ওর নেই, মানে তার ক্ষেত্রটা তীব্র।
আর হচ্ছে প্রোটন, নিউট্রন এবং অন্যান্য কিছু বিশেষ কণা নিউক্লিয় আন্তঃক্রিয়ায় অংশগ্রহণ করে। অন্যদিকে ইলেকট্রন সহ কিছু মৌলিক কণা আছে যাদের মধ্যে কোনো নিউক্লিয় আন্তঃক্রিয়া নেই, যেটা আমি অলরেডি বললাম, অনেকবারই বলেছি যে প্রোটন, নিউট্রন এবং অন্যান্য কণা বলতে এটাকে বলা হচ্ছে মেসন কণা, যেটা আমি অলরেডি বলেছি তোমাদের। প্রোটন নিউট্রনে চেঞ্জ হয়, নিউট্রন প্রোটনে চেঞ্জ হয়, পাই মেসন এক্সচেঞ্জ হয়, তাদের মধ্যে নিউক্লিয় আন্তঃক্রিয়া কাজ করে। মানে প্রোটনকে যদি আরো ভাঙি তাহলে ওই মেসন কণা পাবো, নিউট্রনকে যদি আরো ভাঙি তাহলে মেসন কণা পাবো। তাহলে এই যে প্রোটন নিউট্রনের মধ্যে শুধুমাত্র নিউক্লিয় বল কাজ করে, আর ইলেকট্রনের কিন্তু কোনো সম্পর্ক নেই এর সঙ্গে। এটাই হচ্ছে নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে নিউক্লিয় বল একটা স্ট্রং ফোর্স, কিন্তু শর্ট রেঞ্জ ফোর্স, কম ক্ষেত্র জুড়ে কাজ করে। এরপরে আমরা কয়েকটা ডেফিনিশনে চলে আসছি যে পারমাণবিক ভরটাকে তো আমরা টোটালি এনার্জি দিয়ে কি করে প্রকাশ করব সেটা আমরা জেনে গেছি। তাহলে পারমাণবিক ভরকে যদি আমরা প্রকাশ করতে চাই, যেহেতু সেটা খুব ছোট, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব? তো পরমাণুর ভর এত কম যেটাকে গ্রাম কিলোগ্রামে প্রকাশ করা হচ্ছে, খুব ছোট, 10⁻⁻31 কেজি, 10⁻⁻28 গ্রাম, মানে ভীষণ স্মল। এত স্মল গ্রাম কিলোগ্রাম নিয়ে কোনো সেরকম কাজে লাগবে না। সেজন্য এটা একটা স্ট্যান্ডার্ড একক নেওয়া হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট, বা এএমইউ বলা হয় অনেক সময়। তা এএমইউ, এটার প্রতীক চিহ্ন হচ্ছে স্মল ইউ। আবার এই স্মল ইউ এককটাকে অনেক সময় আবার ডাল্টন নামেও প্রকাশ করা হয়, যেটাকে ক্যাপিটাল ডি স্মল এ দিয়ে লেখা হয়। আগে এটা আবার এম ইউনিও নামেও পরিচিত ছিল, অ্যাটমিক মাস ইউনিট, যেটাকে পরে ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট বলছে, কারণ সবার ক্ষেত্রে এটা ইউনিক, মানে একরকম ভাবে ইউজ করা যায়। এটাকে জেনারেলি আমরা হাইড্রোজেন পরমাণু বা অক্সিজেন পরমাণুকে ভিত্তি করে এর ডেফিনেশনটা তৈরি করি বা এর এককটাকে নির্দেশ করি, কিন্তু কার্বন পরমাণুর ভরকে ভিত্তি করে এর এককটা নির্দেশ করলে আর একটু বেটার হয়। তো কার্বন পরমাণুকে ভিত্তি করে কিরকম না, একটি কার্বন C12 পরমাণুর ভরের 1/12 এক সংহত পারমাণবিক ভর একক বলা হয়, 1/12 অংশকে। তাহলে দেখো, খুব ইম্পর্টেন্ট, একটি কার্বন C12 পরমাণুর ভরের 1/12 অংশকে এক সংহত পারমাণবিক ভর একক ইউ বলা হয়। C12 কিন্তু উল্লেখ করতে হবে, কার্বন 12। এরপরেই যখন আমরা আরেকটু এগোবো তখন দেখবো কার্বনের কিন্তু অনেক আইসোটোপ আছে। আইসোটোপ কি সেটা আমরা পরে আসছি, আমার মনে হয় তোমরা ক্লাস 10 একটু পড়েছিলে। তো কার্বন 12 না লিখলে কিন্তু এই ডেফিনেশনটার কোনো ভ্যালু নেই, কারণ যেহেতু আইসোটোপ আছে, আইসোটোপ মানে তাদের নাম্বার অফ নিউট্রন আলাদা আলাদা হয়ে যেতে পারে, প্রোটন নাম্বার সেম, আবার ভর সংখ্যা আলাদা হয়ে যাবে। তার মানে কার্বন 12 বলতে যে কার্বন পরমাণুর ভর সংখ্যা 12 তাকে বলা হচ্ছে। তার মানে তার মধ্যে প্রোটন এবং নিউট্রন সংখ্যা হচ্ছে যথাক্রমে 6 এবং 6। প্রোটন সংখ্যা 6টা, নিউট্রন সংখ্যা 6টা, তার মানে তার ভর সংখ্যা হচ্ছে 12। তার মানে এটাকে যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে কি করে করব না, 1 গ্রাম পরমাণু কার্বনের ভর হচ্ছে 12 গ্রাম, এটা বললাম। 1 গ্রাম পরমাণুতে পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রো নাম্বার অফ পরমাণু থাকে 6.023 × 10⁻23 নাম্বার অফ পরমাণু থাকে 1 গ্রাম পরমাণুতে। পরমাণু সংখ্যা 1 গ্রাম অণুতেও কিন্তু এটাই অনুসংখ্যা, তাহলে এটা আমরা অ্যাভোগাড্রো নাম্বার জানি। তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত হবে, একদম সাধারণ ঐকিক নিয়ম, 12 / 6.023 × 10⁻23 গ্রাম। তাহলে 1 U = 1/12 ইন্টু কার্বন পরমাণুর ভর, অর্থাৎ এটা মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে 1 U এর ভ্যালু আসছে 1.66 × 10⁻⁻27 কেজি বা 1.66 × 10⁻24 গ্রাম। এতে কি সুবিধা হলো, এটা সুবিধা হলো এই যে কেজি বা গ্রাম এটা এত ছোট, এটাকে আমরা না লিখে এবার আমরা 1 U লিখি। 1 U লেখা মানেই আমরা বুঝবো যে 1.66 × 10⁻27 কেজিকে বোঝানো হচ্ছে। এবার যথারীতি এই মানটাকে আমরা দেখে নিই যেটার তুল্য শক্তির পরিমাণ কত, মানে C² দিয়ে গুণ করে। তাহলে M × C² যদি করি
তাহলে সি এর ভ্যালু এখানে 2.998 ইন্টু 10 বসানো হচ্ছে, আরো আরো একটু অ্যাপ্রোপ্রিয়েট বসানো হয়েছে, এটা 3 ইন্টু 10 বসাই আমরা জেনারেলি। তো আরো একটু অ্যাপ্রোপ্রিয়েট বসানোর পরে 1 ইউ পরিমাণ শক্তির যে মান, সেটার মানটা দেখা যাচ্ছে 931.2 এমইভি। তাহলে এটা হচ্ছে এই যে মানটা, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এবং অঙ্কর জন্য খুব দরকার পড়বে। সেই জন্য আমরা 1 ইউ তুল্য শক্তির মানটা মনে রাখবো, 931 দিয়েই মোটামুটি ক্যালকুলেশন করা হয়, 931 এমইভি। তো এটা হচ্ছে 1 ইউ অর্থাৎ কার্বন C12 পরমাণুর সাপেক্ষে ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিটের যে রিপ্রেজেন্টেশন অ্যাজ এনার্জি। তাহলে এই পরিমাণ এনার্জি আমরা পেলাম 1 ইউ তার জন্য। এরপর হচ্ছে যে পারমাণবিক ভর, তো আমরা জেনে গেছি। আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলবো? রিলেটিভ অ্যাটমিক মাস। এবার যেহেতু বললাম যে মৌলের কিন্তু আরো আইসোটোপ থাকতে পারে, মানে কোনো মৌলের কোনো আইসোটোপের একটি পরমাণুর ভরকে ওই আইসোটোপের পারমাণবিক ভর বলা হবে। যেরকম জাস্ট এর আগে পারমাণবিক ভর বলেছি C12 পরমাণু। এরপর যদি একের অধিক আইসোটোপ থাকে তাহলে কি করব? তখন আমাদের একটা রিলেটিভ ভাবতে হবে। রিলেটিভ মানে যেটা আপেক্ষিক। তাহলে যদি পৃথিবীর অভ্যন্তরে বা বায়ুমণ্ডলে যে মৌলগুলোর আইসোটোপগুলো, মানে অনেকগুলো আইসোটোপ রয়েছে, সেই আইসোটোপগুলো যে অনুপাতে পাওয়া যায় সেটা বিবেচনা করে ওই মৌলের একটা পরমাণুর গড় ভর বার করা হয়। এই গড় ভরকে বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর। এই পারমাণবিক ভরকে আবার অনেক সময় পারমাণবিক ওজনও বলা হয়, মানে অ্যাটমিক ওয়েট। কিন্তু এটা অ্যাকচুয়ালি ভর, পারমাণবিক ভর, এটা কিন্তু কোনো ওজন নয়। তাহলে এর মৌলগুলোর আইসোটোপগুলো প্রকৃতিতে যেরকম ওজন অনুপাতে পাওয়া যায় বা যেরকম ভর অনুপাতে পাওয়া যায়, তাদের গড় করে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তো আমাদের এখানে যেটা এক্সাম্পল জাস্ট এর আগে যেটা পড়লাম সেটা কিন্তু পারমাণবিক ভর। এবার পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরকেও কিন্তু আমরা ইউ দিয়ে প্রকাশ করি, সংহত পারমাণবিক ভর এককেই প্রকাশ করা হয়। আর কিসের সাহায্যে দেখা হয় না, মাস স্পেকট্রোস্কোপের সাহায্যে খুব সূক্ষ্মভাবে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর মাপা যায়। এইটা কিন্তু একটু খেয়াল রাখবে এমসিকিউর জন্য, যে মাস স্পেকট্রোস্কোপের সাহায্যে আমরা এটা মেজারমেন্ট করতে পারি। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপেক্ষিক পারমাণবিক ভর কত আর পারমাণবিক ভর কত, তার মধ্যে সামান্য ডিফারেন্স রয়েছে। কার্বনের ক্ষেত্রেও তাই, অক্সিজেনেরও তাই, আর্গনেরও তাই। তার মানে আপেক্ষিক পারমাণবিক ভরটা হচ্ছে যাদের আইসোটোপ রয়েছে মৌলগুলোর, সেই সব আইসোটোপ গুলোর ভরগুলোর পারমাণবিক ভরের গড় করে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আর তার নির্দিষ্ট আইসোটোপের ক্ষেত্রে যে পারমাণবিক ভরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তার পারমাণবিক ভর। তাহলে এইটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর এবং এটা হচ্ছে পারমাণবিক ভর। এবার যেটা নিউক্লিয় ভর, সেটা তাহলে কি? নিউক্লিয় ভর হচ্ছে শুধুমাত্র নিউক্লিয়াসের জন্য যে ভরটা আমরা কনসিডার করব সেটা হচ্ছে নিউক্লিয় ভর। তাহলে নিউক্লিয় ভরের ক্ষেত্রে কারা কারা প্রেজেন্ট রয়েছে? ওখানে রয়েছে শুধুমাত্র প্রোটন আর নিউট্রন। তাহলে এদেরকে নেব, শুধুমাত্র কনসিডার করব। তাহলে কোনো পরমাণুর ভর থেকে ওই পরমাণুতে থাকা ইলেকট্রনের ভরটা টোটালি বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে নিউক্লিয় ভর বা নিউক্লিয়াসের ভর। এবার এই বিয়োগ করার সময় এমই, যেটা ইলেকট্রনের ভর, একটা ইলেকট্রনের ভর অর্থাৎ এমির ভ্যালু ধরে নেওয়া হয় 0.00055 ইউ। কিন্তু যদি খুব সূক্ষ্ম বিচারের দরকার না থাকে তাহলে পারমাণবিক ভর আর নিউক্লিয় ভর একই ধরা চলে। কারণ হচ্ছে দেখো, আগেও বলেছি যে পরমাণুর মধ্যে সব থেকে হালকা হচ্ছে ইলেকট্রন। এবার যদি খুব সূক্ষ্ম গণনা করতে চাও তবে ইলেকট্রনের ভরগুলো, যতগুলো ইলেকট্রন আছে তাদেরকে কিন্তু গুণ করতে হবে। এটা কিন্তু একটা ইলেকট্রনের ভর দেওয়া আছে, তো এই ইলেকট্রনের ভরটা বিয়োগ করলে খুব সূক্ষ্ম পরিমাপের জন্য পরমাণুর ভর পাবে। কিন্তু যদি সূক্ষ্ম পরিমাপের দরকার না থাকে তাহলে পারমাণবিক ভরকেই নিউক্লিয়াসের ভর বলে চালিয়ে দেওয়া যেতে পারে। কারণ ইলেকট্রনের ভর হচ্ছে পরমাণুর মধ্যে সব থেকে নগণ্য বা সব থেকে কম। এরপরে হচ্ছে ভর সংখ্যা।
ভর সংখ্যা কাকে বলে? প্রোটন আর নিউট্রনের মোট নাম্বার। তাহলে সংহত পারমাণবিক ভর এককে কোনো মৌলের পরমাণুর ভরের নিকটতম পূর্ণ সংখ্যাকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। তাহলে এই যেটা পেলে ইউ এককে, পারমাণবিক ভর এককে, তো এগুলো দেখো সব পয়েন্ট এসছে। তা এর কাছাকাছি যে ইউনিট নাম্বার, মানে এটাকে আমি সব থেকে কাছাকাছি যে ডেসিমাল পয়েন্টটা বাদ দিয়ে আমি যেটা পাবো, সেই নিকটতম পূর্ণ সংখ্যাটাকে, ইন্টিজার নাম্বারটাকে আমরা বলবো ভর সংখ্যা। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে হবে 1, কার্বনের ক্ষেত্রে হবে 12, অক্সিজেনের ক্ষেত্রে হবে 16। মানে এটাকে রাউন্ড আপ করে নেওয়া, রাউন্ড আপ করে নিয়ে যেটা পাবো সেটা হচ্ছে তার ইউ। আর্গনের ক্ষেত্রে 40, হিলিয়ামের ক্ষেত্রে 4। এইভাবে আমরা এর যে মানটা পাবো সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা অ্যাকচুয়ালি প্রোটন এবং নিউট্রনের মোট নাম্বার। তাহলে প্রোটন এবং নিউট্রনের সংখ্যার সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। এটাকে আমরা ক্যাপিটাল এ অক্ষর দিয়ে প্রকাশ করি, এর কোনো একক নেই। এবং আমরা যদি কয়েকটা মৌলকে কনসিডার করি তাহলে তাদের একটা চার্ট দেখতে পাচ্ছি, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। প্রোটন নাম্বার এবং ভর নাম্বার, প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা যদি জানি তাহলে নিউট্রন সংখ্যা সহজে বিয়োগ করে বার করতে পারবো। ভর সংখ্যাটাকে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যাটাকে ক্যাপিটাল জেড দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ নিউট্রন সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এ মাইনাস জেড। তাহলে এইভাবে আমরা যে কোনো মৌলের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা বার করতে পারি। আর কি করে প্রকাশ করব? প্রকাশ করার খুব সহজ উপায় হচ্ছে যে ভর সংখ্যার চিহ্নটাকে আমরা জেনারেলি মৌলের প্রতীকের মাথায় ডান দিকে অথবা বাঁ দিকে লিখি। এখানে ডান দিকে লিখেছে, আবার কিছু কিছু পরের গুলোতে বাঁ দিকে লিখেছে। যে কোনোটাতে লিখতে পারি, কিন্তু উপরে লিখবো, উপরে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে ভর সংখ্যা, নিচে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা। ইলেকট্রন যা হবে প্রোটনও তাই হবে। তো নিচের নাম্বারটা এখন দরকার নেই আমাদের, উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে এরপরে আমরা আসছি আইসোটোপ কাকে বলে বা আইসোটোপের গুরুত্ব কি। না, একই মৌলের একাধিক ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু থাকলে সেগুলোকে আইসোটোপ বলে। কিরকম? না, আইসোটোপ গুলো প্রোটন নাম্বার একই, নাম্বার অফ প্রোটনস হচ্ছে সেম। তাহলে আলাদা কি? এদের আলাদা হচ্ছে ভর সংখ্যাটা আলাদা। তাহলে ভর সংখ্যা আলাদা, কিন্তু এদের যেহেতু একই মৌলের সেজন্য এদের রাসায়নিক ধর্ম কিন্তু সেম। রাসায়নিক ধর্ম একই হওয়ায় এদেরকে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীতে একই জায়গায় একই স্থানে রাখা হয়েছে। সেই জন্য এদের বাংলা নাম হচ্ছে সমস্থানিক। সমস্থানিক মানে একই স্থানে রয়েছে ওরা, কারণ এদের ধর্ম একই। কিন্তু তার মানে এদের আলাদা কি? যেহেতু বলেছি ভর সংখ্যা আলাদা, কিন্তু এর প্রোটন নাম্বার এক, তার মানে এদের নিউট্রন নাম্বারটা আসলে আলাদা। তাহলে নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্যই কিন্তু আইসোটোপ তৈরি হয়। এবার যদি আমরা কতগুলো আইসোটোপ একটু দেখে নিই, তারা হচ্ছে সাধারণ হাইড্রোজেন, ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, H1, H2, H3। এরা হচ্ছে কতগুলো আইসোটোপ হাইড্রোজেনের। হিলিয়ামের ক্ষেত্রে যথারীতি He3, He4 হচ্ছে এর আইসোটোপ। কার্বনের ক্ষেত্রে হচ্ছে C12, C14, এগুলো হচ্ছে কার্বনের আইসোটোপ। ক্লোরিনের ক্ষেত্রে C35, Cl35, Cl37, এগুলো হচ্ছে আইসোটোপ। লেডের ক্ষেত্রে হচ্ছে Pb 206, 207, 208। ইউরেনিয়ামের ক্ষেত্রে U235, 238, এগুলো হচ্ছে এদের আইসোটোপ। সেই এই দেখো এখানে এই কারণটা লেখা আছে যে C12 ছাড়াও কার্বনের অন্যান্য আইসোটোপ আছে। তাই পারমাণবিক ভর এককের সংজ্ঞায় শুধুমাত্র কার্বন পরমাণু বললে হবে না, কার্বন C12 এই কথাটা না উল্লেখ করলে কিন্তু এই পারমাণবিক ভর এককের যে সংজ্ঞা সেটা কিন্তু ভুল হয়ে যাবে। C12 কথাটা অতি অবশ্যই লিখতে হবে। এরপর যেহেতু বলে দিয়েছে যে আইসোটোপ গুলোর একই রকম নেচার, মানে ধর্ম একই, সেই কারণে হাইড্রোজেনের যে আইসোটোপ রয়েছে ডয়টেরিয়াম, সেটাও কিন্তু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটা জল তৈরি করতে পারে যেটাকে D2O বলা হয়, H2O এর মতোই। তাহলে H2O এর মতো যে D2O তৈরি করে সেটাকে বলে ডয়টেরিয়াম অক্সাইড বা ভারী জল। কিন্তু এদের ধর্ম হচ্ছে একই, একই রকম ধর্ম, যেহেতু এরা হচ্ছে আইসোটোপ। তাহলে এই অক্সিজেনের সঙ্গে যুক্ত করলেও ধর্ম একই থাকবে, সাধারণ জল এবং ভারী জলের ধর্ম একই। কিন্তু এদের ভৌত ধর্মে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। জলের আপেক্ষিক গুরুত্ব যেখানে 1,
সেখানে ভারী জলের আপেক্ষিক গুরুত্ব কিন্তু 1.1। সাধারণ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ভারী জলের স্ফুটনাঙ্ক 101.42 ডিগ্রি সেন্টিগ্রেড। সাধারণ জলের 5000 ভাগে 1 ভাগ ভারী জল থাকে, আর পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ভারী জল ব্যবহার করা হয়। তাহলে এই হচ্ছে ভারী জল। আর কি, আর হচ্ছে আইসোবার কাকে বলে? এটা তো হলো আইসোটোপ। আইসোবার হচ্ছে যাদের ভর সংখ্যা সমান। তাহলে ভর সংখ্যা সমান, তাহলে তাদের ক্ষেত্রে প্রোটন, নিউট্রন এটার সংখ্যা কিন্তু আলাদা হতে পারে। কিরকম? উদাহরণ হচ্ছে C14 এবং N14, এরা হচ্ছে আলাদা মৌল। খেয়াল রাখতে হবে আইসোটোপ হচ্ছে একই মৌল, একই মৌলের পরমাণু। আইসোবার কিন্তু যেহেতু ভর সংখ্যা সমান, এরা মৌল আলাদা আলাদা হতে পারে। সেই কারণে দুজনকারই দেখো ভর সংখ্যা মাথায় 14 লেখা রয়েছে। কার্বনেরও 14, নাইট্রোজেনেরও 14, কিন্তু একজন কার্বন একজন নাইট্রোজেন। এবং এদের প্রোটন ও নিউট্রন আলাদা। প্রোটন নাম্বার কত? C14 এর হচ্ছে 6 এবং 8, আর প্রোটন হচ্ছে 6টা, নিউট্রন হচ্ছে 8টা। আর N14 এর হচ্ছে প্রোটন এবং নিউট্রন দুটোই 7। তাহলে প্রোটন নিউট্রন আলাদা আলাদা, কিন্তু এদের ভর সংখ্যা হচ্ছে এক, মানে টোটাল নাম্বার অফ প্রোটন এন্ড নিউট্রন যোগ করে যেটা হচ্ছে সেটা কিন্তু এক। আর হচ্ছে আরেকজন কে আছে, সেটা হচ্ছে আইসোটোন। আইসোটোন হচ্ছে যদি নিউট্রন সংখ্যা এক হয় পরমাণুগুলোর, তাহলে তাদেরকে আইসোটোন বলা হয়। নিউট্রন এক হলেও প্রোটন সংখ্যা ভর সংখ্যা আলাদা হতে পারে। তো উদাহরণ কি, C14 এবং O16, এদের হচ্ছে ভর সংখ্যা আলাদা, কিন্তু এদের নাম্বার অফ নিউট্রন সেম। C14 এর নিউট্রন 8 এবং O16 এর নিউট্রনও হচ্ছে 8, কিন্তু প্রোটন সংখ্যা ভর সংখ্যা এদের আলাদা। C14 এর হচ্ছে 6 এবং 14, আর O16 এর হচ্ছে 8 এবং 16। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এইটা গোটা জিনিসটা পড়ার পরে যেটা জানতে পারা গেল, আইসোটোপের ক্ষেত্রে প্রোটন নাম্বার সেম, আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা সেম, আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সেম। মনে রাখার খুব সহজ উপায় হচ্ছে আইসোটোপ, লাস্টে প রয়েছে, পরমাণু, মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন সেম। আইসোটোনের ক্ষেত্রে ন রয়েছে, অর্থাৎ নাম্বার অফ নিউট্রন সেম। আইসোবারের ক্ষেত্রে র রয়েছে, তার মানে হচ্ছে ভর সংখ্যা সেম। তো এদের থেকে কি জানা গেল আলটিমেটলি, যে পরমাণুর যে মূল প্রকৃতি বা পরমাণুর প্রকৃতিকে মেন নির্দেশ করে বা ধর্মকে নির্দেশ করে ভর, প্রোটন নাম্বার অফ প্রোটন। ভর সংখ্যাও নির্দেশ করে না, নিউট্রন সংখ্যাও নির্দেশ করে না, কারণ আমরা অলরেডি দেখলাম যে আইসোটোপ মানে যাদের ধর্ম একই, সেগুলোর ক্ষেত্রে প্রোটন নাম্বার সেম। তাহলে কোনো মৌলের ক্ষেত্রে কতগুলো নিউট্রন আছে বা কতগুলো ইলেকট্রন আছে তা সেই মৌলটাকে নির্দেশ করবে না, এবং মৌলের ধর্মটাকেও নির্দেশ করবে না। তার যদি প্রোটন নাম্বার চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু মৌলটার আলাদা আইসোটোপ তৈরি করবে। তার মানে প্রোটন সংখ্যা পাল্টালে মৌলটাই সম্পূর্ণ পাল্টে যাবে, আলাদা আইসোটোপ না, সরি, আলাদা আইসোটোন বা আইসোবার তৈরি করবে। তাহলে মৌলটার যদি প্রোটন নাম্বার চেঞ্জ করা হয়, তাহলে মৌলটার প্রকৃতি পাল্টে যাবে। যদি ইলেকট্রন নাম্বার চেঞ্জ করা হয়, তাহলে মৌলটা কিন্তু আয়ন হবে, কিন্তু মৌলটা ওই মৌল থাকবে। কিন্তু প্রোটন নাম্বার পাল্টালে মৌলটাই চেঞ্জ হয়ে যাবে। সুতরাং মৌলের যে বেসিক যে ধর্ম, সেটা নির্দেশ করে তার নাম্বার অফ প্রোটন। তাহলে তার যে সাধারণ রাসায়নিক ধর্ম অনুযায়ী যদি আমরা মৌলগুলোকে পর্যায় সারণীতে স্থান দিই, তাহলে দেখা যাচ্ছে রাসায়নিক ধর্মের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রোটন সংখ্যার পরিবর্তন হচ্ছে, এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন যেভাবে হচ্ছে, প্রোটন সংখ্যার পরিবর্তনও পর্যায় সারণীতে ঠিক সেইভাবে হচ্ছে। তার মানে এটাই হচ্ছে পরমাণুর মূল ধর্ম। তাহলে পারমাণবিক পর্যায় সারণীটাকে যদি সাজানো হয়, তাহলে হাইড্রোজেনকে প্রথম মৌল ধরে নিয়ে রাসায়নিক ধর্মের ক্রমপরিবর্তন অনুযায়ী পর্যায় সারণীতে কোনো মৌলের ক্রমিক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে। তার মানে পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী পরে পর্যায় সারণীটিকে সাজানো হয়েছিল, এবং দেখা গিয়েছিল যে নাম্বার অফ প্রোটনটাই রাসায়নিক ধর্মটাকে নির্দেশ করছে। তাহলে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে থাকা
প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে। এটাকে আমরা জেড প্রতীক চিহ্ন দিয়ে প্রকাশ করি, এটা আমরা আগেও ক্যাপিটাল জেড দিয়ে প্রকাশ করেছি। এবং পরমাণু নিউক্লিয়াসের তড়িৎ আধানটাকে আমরা প্লাস জেড ই দিয়ে সূচিত করি, যেহেতু জেড হচ্ছে নাম্বার অফ প্রোটন, ই হচ্ছে তাদের আধান, তার মানে নিউক্লিয়াসের তড়িৎ আধান হচ্ছে প্লাস জেড ই। এবং বিভিন্ন মৌলের ক্ষেত্রে আমরা যদি হাইড্রোজেন 1 এবং অক্সিজেন 16 লেখা হয়, তাহলে এদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 এবং 8, কারণ আগেই বললাম যে উপরেরটা ভর সংখ্যা আর নিচেরটা হচ্ছে নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ ইলেকট্রন বা পারমাণবিক সংখ্যা। তাহলে প্রত্যেক মৌলের সঙ্গে ভর সংখ্যার লেখাটা যতটা জরুরি, পারমাণবিক সংখ্যার উল্লেখ ততটা জরুরি নয়। কারণ হচ্ছে ভর সংখ্যার উল্লেখ থাকলে ওদের মধ্যে যে পার্থক্য রয়েছে না নেই সেটা বোঝা যাবে। কারণ H1 আর H2 এদের মধ্যে পার্থক্য রয়েছে ভর সংখ্যার, তার মানে এরা আলাদা আলাদা আইসোটোপ। আবার যদি ভর সংখ্যা সেমও হয়, মৌল যদি পাল্টে যায়, তার মানে তাদের মধ্যে প্রোটন নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তার মানে ভর সংখ্যার উল্লেখ লেখাটা, মানে ভর সংখ্যা মাথায় লেখাটা খুব গুরুত্বপূর্ণ। পারমাণবিক সংখ্যাটা খুব একটা দরকারি নয়, কিন্তু পারমাণবিক সংখ্যা হচ্ছে মৌলের বেসিক যে ধর্ম সেটাকে নির্দেশ করে। তাহলে এই হচ্ছে আজকের পড়া। এবার এর উপরে কোশ্চেন আছে কিনা সেটা বলো। বলো। ম্যাম বলছি যে একদম প্রথমে যেখানে ছিল যে স্থির ভর, সেখানে বলা আছে যে আপনার যদি গতিবেগ বেড়ে যায় তাহলে বস্তুর ভরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, মানে যদি হুম আলোর গতিবেগে চলে। হুম 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 তাহলে ম্যাম যখন যখন সূর্য থেকে যখন আলো আসে তখন তো তার মধ্যে অনেক ফোটন কণা থাকে, তাহলে সেই হুম ফোটন কণাগুলো তো আপনার আলোর গতিবেগেই আপনার ছোটে। তাহলে হুম কিন্তু আমরা বলি যে ফোটন কণার মাসলেস কণা, তাহলে ম্যাম এরকম হুম। কেন বলা হয়? এবার এইখানেই তো সেই ফ্যালাসিটা লুকিয়ে আছে, এটা মনে হয় আমি একদিন আগে বলেছিলাম। যাই হোক, সেটা হচ্ছে যে রেস্ট মাস আর রিলেটিভিস্টিক মাসের রিলেশনটা কিরকম জানো? ধরো একটা বস্তুর রেস্ট মাস হচ্ছে m0, ঠিক আছে? খাতা আছে তোমাদের, আমি যা বলছি লেখো। ধরো একটা বস্তুর রেস্ট মাস হচ্ছে m0, হুম। হ্যাঁ, মানে স্থির ভর হচ্ছে m0। হ্যাঁ ম্যাম। বস্তুটার যখন ভি গতিবেগে যাচ্ছে তখন তার ভর হচ্ছে m, ভি গতিবেগে যাচ্ছে তার ভর হচ্ছে m। হ্যাঁ ম্যাম হয়েছে। ঠিক আছে, তাহলে রিলেশনটা হচ্ছে স্মল এম ইজ ইকুয়াল টু নিউমেরেটরে লেখো m0, মানে উপরে লেখো m0 রেস্ট মাস, ঠিক আছে? হ্যাঁ ম্যাম লিখেছি। নিচে লেখো, একটা বড় আন্ডারলাইন দাও, যে হ্যাঁ। ডিনোমিনেটরে লেখো রুট ওভার হ্যাঁ ম্যাম। 1 - v² / c², এটা গোটাটা রুটের ভেতরে, আচ্ছা। √1 - v² / c²। আচ্ছা। লিখলে? হ্যাঁ ম্যাম কি বলছেন? ওপরে কি লিখেছো? স্মল এম স্মল জিরো এম লিখেছো জিরো, তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। আর নিচে ডিনোমিনেটরে লেখো, মানে হরে লেখো √1 - v² / c²। হ্যাঁ ম্যাম হয়ে গেছে তো। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবার ওই যে নিচে যে মানটা রয়েছে ভি, ভি মানে ওই ভেলোসিটি, যে হুম। বস্তুটা কোন ভেলোসিটিতে নিয়ে যাচ্ছে। এবার ওই ভেলোসিটিটা ধরো তুমি বাড়াচ্ছ, হুম। বাড়াতে 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 তুমি কি বললে এই মাত্র, যে ফোটন কণা আসছে আলোর গতিবেগে। ঠিকই বলেছো, ফোটন কণা আলোর গতিবেগে আসছে, হুম। ঠিক আছে? হ্যাঁ তাহলে ম্যাম। ওখানে যদি তুমি ভি এর জায়গায় সি বসিয়ে দাও, তাহলে দেখো তো কত হচ্ছে এম এর মান। তাহলে তো ম্যাম ইনফিনিটি চলে আসছে। হ্যাঁ, তাহলে এই যে অসীম, এই অসীম ভ্যালুটা, এটা এটা বলছে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, কিন্তু এটার মানটা তো বার করতে পারেনি। এটার মানটা কত, এটাই তো তোমার
মানে থিওরি অফ রিলেটিভিটিতে বলছে যে এর মান উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, কিন্তু হুম। ফোটনের মাস অ্যাকচুয়ালি মাসলেস, মানে ওর রেস্ট মাস কিন্তু জিরো। তার মানে কিন্তু যখন রিলেটিভিস্টিক মাস কিন্তু ওর ইনফাইনাইট, ব্যাপারটা বোঝো। আচ্ছা ফোটনের রেস্ট মাস জিরো মানে হচ্ছে m0 ভ্যালু হচ্ছে জিরো, আচ্ছা কিন্তু ওর যে রিলেটিভিস্টিক মাস মানে এম এর মান সেটা হচ্ছে ইনফাইনাইট, মানে 0/0, মানে তলায় আর ওপরে একটা জিরো রয়েছে, কিন্তু জিরোকে তুমি জিরো দিয়ে ডিভাইড করো, তার ভ্যালু হয়ে ইনফিনিটি যাচ্ছে আসবে। ইনফিনিটি, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, ঠিক আছে, বুঝতে পেরেছি ওটা। হ্যাঁ, সেই কারণে এইটা কিন্তু টোটালি একটা কনসেপচুয়াল ব্যাপার। এটা আমি তো ওদেরকে একদিন বলেছিলাম, ক্লাস নিয়েছিলাম, যে আমাদের যদি মঙ্গল গ্রহে যেতে হয়, তাহলে যে রকেট লাগবে তাকে যদি মোটামুটি আলোর লাইটের ভেলোসিটিতে নিয়ে যেতে পারি, তবে খুব কম টাইম লাগবে, কিন্তু সেরকম ধরনের ফুয়েল আমাদের কাছে নেই। আমরা হুম। লাইটের ভেলোসিটির অনেক কম ভেলোসিটি রিচ করতে পেরেছি যে রকেটে আমাদের এখন স্পেস মিশন গুলো চলে। তো এইবার এই যে ভেলোসিটি যদি রিচ করতে পারি, তাহলে তার মাস কিরকম দাঁড়াবে, বুঝতে পেরেছো? হ্যাঁ এই ম্যাম, মাস নিয়ে বুঝতে যাবে পেরেছি। কি করে? সেটাই। তো এই ব্যাপারটাই হচ্ছে তোমার ওই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যে, মানে এটা থিওরিটিক্যালি সব ঠিকঠাক, কিন্তু তুমি যখন এটা ক্যালকুলেশন করতে যাবে তখন একটা মারাত্মক ব্যাপার দাঁড়িয়ে যাবে, সেটাকে হুম। বাস্তবিক কাজে লাগানো খুব মুশকিল আছে। ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছি। হুম। আর তোমাদের প্রশ্ন? বাকিদের প্রশ্ন কি আছে বলো? আচ্ছা, অঙ্কগুলো করার আমি টাইম দিয়েছি এই শনিবার পর্যন্ত, তো অঙ্কগুলো চেষ্টা করো, না হলে আমি তোমাদেরকে এই সলিউশন আমি রবিবারে পাঠাবো। আমাকে অনেকজনই পাঠিয়েছে অঙ্ক করে, সেই কারণে আমি ভেবেছি তোমরা নিশ্চয়ই করতে পেরেছো, কিন্তু যদি না পেরে থাকো আমি টাইম দিচ্ছি শনিবার পর্যন্ত, যদি হয় দেখো, যদি না হয় আমি রবিবার দিন সলিউশনটা পাঠাবো, আর না হলে একটা দুটো যে কটা হবে আমাকে পাঠাবে করে। আচ্ছা ম্যাম। বাকিদের আর কোনো প্রশ্ন আছে? ম্যাম বলছি যে এখানে বলা আছে যে নিউক্লিয় বলের মান প্রচুর বেশি হয়, অতি তীব্র হয়। হুম। তাহলে ম্যাম যখন এক্স রশ্মি এসে যখন কোনো পরমাণুতে আঘাত করে, হুম। তখন তো আপনার সর্বনিম্ন কক্ষপথ আর আপনার নিউক্লিয়াসে তো আঘাত করবে। তাহলে ম্যাম যদি নিউক্লিয়াসে আঘাত করে তার মানে তো নিউক্লিয়াসকে ভেঙে দেবে, তাহলে তো এক্স না, রশ্মি। না, 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 তুমি এটা ভুল করছো। নিউক্লিয়াস আঘাত করে করে কখন বলেছি আমি? ও তো আঘাত করে বাইরের কক্ষের ইলেকট্রনটাকে বার করে দেয়, ইলেকট্রনকে আচ্ছা, বার করে দেয়। নিউক্লিয়াসে আঘাত করবে না। না, 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 নিউক্লিয়াস তো আচ্ছা ভেতরে আচ্ছা। আছে। আচ্ছা ও ম্যাম। বার করবে ইলেকট্রনকে, কারণ এক্স রশ্মি দিয়ে আঘাত করলে কোনো মৌলকে, যেমন সেই মলিবডিনাম, কেউ একটা কোশ্চেন করেছিল মলিবডিনামই কেন নেওয়া হয়, তো হুম। মলিবডিনামকে আঘাত করলে বা যে কোনো পদার্থকে আঘাত করলে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসে, ওই ইলেকট্রন গুলো বাইরের দিকে ঘুরছে, ওদেরকে কাটিয়ে নিউক্লিয়াসে পৌঁছবে কি করে? আচ্ছা ম্যাম, ঠিক বার আছে। করে দেয় ইলেকট্রনকে। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে। এই থেকে কিছু বার করা মুশকিল আছে, নিউক্লিয়াস থেকে খুব স্টেবল। হুম। কোনোদিনই শুনবে না যে প্রোটন থেকে প্রোটন বেরিয়ে আসছে বাইরে, একদমই নয়। ওই ইলেকট্রন বেরিয়ে আসে বলেই তো পরমাণু সহজে আয়নে পরিণত হয়, ক্যাটায়ন অ্যানায়ন কি করে তৈরি হয়, ইলেকট্রন গুলো বেরিয়ে আসে বলেই তো হয়। হুম ম্যাম, ঠিক আছে। আর ম্যাম বলছি যে আমাদের এর এর আগের চ্যাপ্টারে বলেছিল যে এক্স রশ্মি বিভিন্ন অধাতুর মধ্যে দিয়ে যেতে পারে। তো ম্যাম হুম। যদি অধাতুর মধ্যে দিয়ে যেতে পারে, তার মানে তো অধাতুগুলো তো অনেক পরমাণু নিয়ে গঠিত, তার মানে তো ম্যাম পরমাণু নিউক্লিয়াসের ভেতর দিয়েও যাবে এক্স রশ্মিটা। হ্যাঁ, হ্যাঁ, এক্স রশ্মি যাবে তো। কিন্তু এক্স যদি রশ্মি, নিউক্লিয়াসের ভেতর দিয়ে যায় তাহলে তো ম্যাডাম নিউক্লিয়াসকে তো কিছু পরিমাণ ভাঙবে, না হলে কি করে যাবে? না, ও ভাঙে না। ওর যেটা আছে সেটা হচ্ছে ভেদন ক্ষমতা আছে। আচ্ছা। ভেদন ক্ষমতা আছে মানে ও ভেদ করে চলে যেতে পারে, কিন্তু ও কিছু করতে পারে না, যখন থেকে ওটাকে বার করে দিল ওখান থেকে প্রোটন নিউট্রন, সেটা করতে পারবে না। ও জাস্ট ভেদ করে গিয়ে একটা পর্দা যদি তুমি রাখো, সেখানে ওর ছাপটা দেখতে পাবে যে ওটা গেছে পেরিয়ে। আচ্ছা। মানে যেরকম ধরো ফটোগ্রাফিক ফিল্ম যদি রাখো, হ্যাঁ। আমরা জাস্ট ছবি তুলতে পারবো, দেখতে পাবো যে ও গেছে। এইটাই মানে ওর ভেদন ক্ষমতা আছে, মানে ও পেরিয়ে যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে ও গিয়ে ভেঙে দিতে পারবে, অত ক্ষমতা নেই। একই এক্স রশ্মির তোমার হচ্ছে ল্যামডা হচ্ছে 1 অ্যাংস্ট্রম, তার মানে এনার্জি হাইলি এনার্জেটিক, কিন্তু নিউক্লিয়াসকে ভাঙতে পারে না, খালি ভেদ আচ্ছা করে ম্যাম। যেতে পারে।
মানে ঠিক আছে পেরিয়ে ম্যাম। চলে যাবে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, আর কিছু কোশ্চেন আছে? ঠিক আছে, আজকে যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে এটা পড়ে দেখো, পড়ে দেখে কালকে আবার কোশ্চেন করতে পারবে। তাহলে একটু ভেবে নাও, ভেবে নিয়ে কালকে আবার তাহলে জিজ্ঞেস করবে পরের topic থেকে। আমি কালকে শুরু করবো। আর ম্যাম বলছি অঙ্কগুলো একটু ওই চেষ্টা করো। কালকে ওই রেকর্ডিং করার জন্য আপনাকে আবার হোয়াটসঅ্যাপ মনে করে দেবো? হ্যাঁ, তুমি যদি ক্লাস না অ্যাটেন্ড করতে পারো তাহলে মনে করাবে। আচ্ছা ম্যাম। ঠিক আছে, তাহলে এখানে ক্লাস শেষ করছি আজকে। ভালো থেকো বাই সবাই। ম্যাম। হ্যাঁ, bye.